এই সেই বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচে আমরা 2018 সালের 3 জানুয়ারিতে এসেছিলাম। আমার শৈশবের স্মৃতিবাহী বটবৃক্ষ, এখানে আমাদের অনেক সময় কেটেছে। তখন ধানের জমি বলতে এমন মোটা চালের ধান ছিল না, দেশীয় ধান ছিল। আমাদের ধানের যে ইতিহাস সে অত্যন্ত গৌরবের। অসংখ্য অসংখ্য না হোক অনেক ধানের প্রজাতি ছিল আমাদের, এবং নামগুলো কত সুন্দর সুন্দর ছিল। এবং ধানের মাঠ যে এত বর্ণিল হতে পারে, এখন তো কেবল সোনালী ধান, পাকা ধানের মাঠ বেশ সোনালী হয়ে রয়েছে। কিন্তু তখন একটি ধান একটু নীলচে, একটি ধান একটু কালচে, একটি ধান একটু সবুজাভ, একটি ধান একদমই সোনালী, এরকম বর্ণিল মাঠ ছিল আমাদের শৈশবে। সেসব ধানগুলো এখন হারিয়ে গেছে। এখন ধান রয়েছে, কিন্তু সে এক ধরনের ধান, মোটা চালের ভাত হয়তোবা, অথবা ভাতের চাল। ভাতের মধ্যে যে একটি বিশেষত্ব রয়েছে, ভাতের মধ্যেও যে একটি শিল্প নিদর্শন রয়েছে, চালের মধ্যেও ধানের মধ্যেও যে একটি শিল্প রয়েছে, আর্ট রয়েছে, সেটি আমাদের শৈশবে ছিল। তখন অভাব ছিল, ধানের এমন ব্যাপক চাষ হতো না বটে, কিন্তু ধান ছিল গৌরব করার মতো, চাল ছিল রান্না করলে ভাত ছিল খেয়ে তৃপ্তি মেটানোর মতো। এখন সবই হাইব্রিড, স্বাদ সে আর নেই। তো আজকে সেই শৈশবের স্মৃতিবাহী ধানের মাঠে এলাম, বটবৃক্ষের কাছে এলাম। বটবৃক্ষের সেই অতীত নেই। সবাই হয়তো ভাববেন যে আসলে শুধু নেই নেই বলছি, যে আছে আছে যেটি, সেটার কথা বলছি না। কিন্তু ওই যে নীলকণ্ঠ পাখি যাচ্ছে, ওই দেখো 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 নীলকণ্ঠ পাখি যাচ্ছে, দেখেছো? জি। তো যাক, এখানে আমরা তখন অসংখ্য নীলকণ্ঠ পাখির দেখা পেতাম এলে। আজকে আমরা একটি নীলকণ্ঠ পাখির দেখা পেয়েছি, সেটি অবশ্য ক্যামেরায় ধরা যায়নি, আমি আমার ছেলে দেখেছি। আর আসার সঙ্গে সঙ্গে এই বটবৃক্ষের একেবারে মগ ডালে আমরা একটি আজকে আর্জেন্টিনার ফুটবলের আর্জেন্টিনার এক সমর্থকের পতাকা দেখতে পেলাম। আর দেখলাম অনেকগুলো বটকল পাখি একসঙ্গে উড়ে গেল, পটপট পটপট শব্দ করে। তো এগুলো শৈশবের স্মৃতির সঙ্গে যুক্ত। এই যে বটকল পাখি তখন শত সহস্র ছিল। এখন হয়তো কারো কাছে মনে হবে এগুলো এক ধরনের গল্প গাথাই মনে হবে, কিন্তু শত সহস্র না হোক, অনেক বটকল ছিল, অনেক হরিয়াল ছিল, অনেক নীলকণ্ঠ ছিল। তাদের অবশেষটুকু আজকে আমরা দেখতে পেলাম। তো আমাদের দিনগুলো ফিরে আসুক। এখনো আমাদের এলাকায় অনেক সবুজ রয়েছে, বৃক্ষ রয়েছে, ধানের মাঠ রয়েছে, বটবৃক্ষ রয়েছে, পাখি রয়েছে, সবুজ রয়েছে, যাই রয়েছে বেশ ভালো। কিন্তু আগের তুলনায় অনেক কমে গিয়েছে। অনেক এলাকায় তাও নেই, এখনো অবধি আমাদের এই পুরো মাঠের মধ্যে ইটের ভাটা নেই। কিন্তু এখান থেকে ওই যে দূরে জায়গাটির নাম হলো কালিকাপুর, আলিয়াবাদ, বেগমাবাদ ইত্যাদি, ওখানে এক সময় গোমতী নদীর মরা নদী একটি ছিল। এত বেশি পাখি ছিল, সবুজ ছিল, এবং মরা নদীর যে জলপ্রবাহটা ধারা ছিল অসম্ভব সুন্দর। এই 2019 সালে আমি একদিন গাড়ি নিয়ে এসেছিলাম, এসে দেখলাম ওখানে একটি ইটের ভাটা ঠাঠা করছে। সেই ইটের ভাটা দেখে, এত বেশি ইটের ভাটা হচ্ছে এখন, নগরায়ন বা আধুনিকায়নের নামে পরিবেশকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন কারণে অকারণে তাদেরকে ছাড়পত্র দিচ্ছেও। তো সেই ইটের ভাটা দেখে আমার বেশ কষ্ট লাগলো। ইটের তো প্রয়োজন রয়েছেই, কিন্তু ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। আমরা আসলে কীট হয়ে যাচ্ছি ইটের ভেতরে থেকে।
আমরা আসলে প্রাণ হারাচ্ছি, সবুজ থেকে সরে যাচ্ছি, এই বড় দুঃখ আমাদের। তো কথা এইটুকু, সবাই ভালো থাকুন, এই বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনাকে দেখে পরম সৌভাগ্যে আপনার সঙ্গে আজকে আমার দেখা হলো। তো আপনাকে দেখে আমার বেশ আনন্দ হলো এবং আমার কাছে মনে হলো যে অসম্ভব রকমের একটি পরিচিত মুখ, এবং সত্যিই তাই। তো আমরা পরে আপনার সঙ্গে একটু কথা বলে জানলাম যে আপনি সেই লতিফ মাস্টার। তখন আমরা যখন ছোট, আপনি সাইকেলে করে স্কুলে যেতেন আসতেন, অনেক বছরের যোগাযোগহীনতা, প্রায় 30-32 বছর। আমার অনেক স্মৃতি আছে আপনাকে নিয়ে। তো ধরুন যে কীরকম স্মৃতি, আমি জাফরগঞ্জ হাই স্কুল গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনে পড়তাম। তো আমি 85 সম্ভবত, এই মুহূর্তে স্মৃতি যদি ভুল না করে, আমি যাচ্ছিলাম স্কুলে। আপনি তখন স্কুলে রওনা হয়ে আপনি অন্য একটি কাজে যাচ্ছিলেন। হঠাৎ আপনি আমাকে বলছিলেন, তুমি যাচ্ছ কোথায়? আমি বললাম যে স্কুলে যাচ্ছি। কেন স্কুল আজকে হবে না? আমি বললাম যে কী কারণ? স্কুল তো খোলা আছে। স্কুল আজকে হবে না, কথা বল না। তো আমি তখন বললাম যে কেন হবে না? আসলে তখন গ্রামের একটি ছেলে, ইন্টারনেট নেই, কিছু নেই, খবর তো তাৎক্ষণিক পাওয়ার সুযোগও ছিল না, কিন্তু আপনার কাছে খবর চলে এসেছিল। আপনি তখন বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ভেঙে অনেক ছাত্র মারা গিয়েছে। অত্যন্ত স্মরণকালের একটি ট্র্যাজেডি, অত্যন্ত বিয়োগান্তক একটি ঘটনা ঘটেছে। তো সেজন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ, 3 দিনের বা কত দিনের জন্য একটা শোক ঘোষণা করেছিল, তার আওতায় একটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। তো সেই জন্য স্কুল হবে না। পরে আমরা অনেক পরে জেনেছিলাম, কিন্তু প্রথমে আমি তাৎক্ষণিকভাবে আপনার কাছে সেই সংবাদটি জেনেছিলাম। তো এই স্মৃতি তো বেশ উজ্জ্বল, এবং আরও স্মৃতি আছে। তো যাই হোক, ওই স্মৃতি তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আপনারও তারা আছে। হঠাৎ পেলাম, পরম সৌভাগ্য আপনাকে, কারণ এত স্মৃতি, এত আপনাদের স্নেহ বড় হয়েছে। এখন স্যার তো অবসরপ্রাপ্ত এখন। হ্যাঁ জি, এখন আমি 11-12 দিকে 2012 দিকে আমি রিটায়ার হয়ে গেছি। তো আপনাদের জীবনটা তো স্যার এখন শিক্ষার জন্য একেবারে নিবেদিত একটা জীবন ছিল। আজকাল তো সব জায়গায় যে পেশাগুলো তৈরি হচ্ছে, হোক সাংবাদিকতা অথবা পুলিশগিরি অথবা ওকালতি অথবা আরও অন্যান্য যে পেশাগুলো রয়েছে, বা শিক্ষকতাই, এখন সেগুলো ওইভাবে বুনিয়াদি হয় না। আপনাদের যে ত্যাগের জীবন ছিল, যে একেবারে নিবেদিত একটি জীবন, যে পেশার জন্য নিবেদিত, এটা আসলে তো আর এখন দেখা যায় না। কেন দেখা যায় না এখন? যদি এগুলি সমসাপেক্ষ, সময়ের ব্যাপার বলার জন্য অল্প কথায় একটু কথা আছে। ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, এটা এমনি বলা হয় যে বন্ধু সম্পর্ক, জিনিসটা কি এরকম না। বন্ধু সম্পর্ক বলতে যে বন্ধুর সাথে যে যেমনি মনে চায় এমনি আচরণ করা, হাতাহাতি, কাতাহাতি, হাসাহাসি, এগুলো না। কিন্তু এটা বন্ধু, এটা আলাদা একটা ফ্রেন্ড। কিন্তু এখন আমাদের সময় যে শিক্ষক এবং ছাত্রের যে দূরত্বটা, বন্ধু ছিল ঠিকই, কিন্তু সম্মান জিনিসটা, শিক্ষক ছাত্রকে যতটুকু আদর করার ততটুকু করতাম, ছাত্ররা উস্তাদদেরকে যতটুকু সম্মান করার, এ থেকে আমরা বঞ্চিত হইতাম না। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক আইন, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আগের দিনটা আর ফিরে আসতেছে না। ও ছাত্র এবং শিক্ষকের যে একটা সম্পর্ক, যে কীভাবে থাকতে হবে, একটা শিক্ষককে কী মর্যাদা দিতে হবে, আর ছাত্রকে শিক্ষক কতটুকু আদর দিতে হবে, এই জিনিসটা এখন অনেকটা হারিয়ে গেছে। আমরা শিক্ষকতা করছি ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য, বোঝার জন্য, আমার দেশকে গড়ার জন্য আমরা যেভাবে তাদেরকে তৈরি করেছি। কিন্তু বর্তমানে আমি যদিও শিক্ষক, তবু শিক্ষকের একটু বর্ণ বলতে, এখন বর্তমানে শিক্ষকরা চাকরি হিসাবে এটা করতেছে, কিন্তু আমরা ওস্তাদ হিসাবে কাজ করছি। কিন্তু এখন শিক্ষকরা চাকরি, তাদের স্কেল ভালো। আমি 100 টাকা বেতন চাকরি করছি মাসিক, এরপরে লাস্টে 500, 700, 1000, 1200 টাকা। তাইলে এখন তো শিক্ষকরা স্কেলে বাইরে গেছে, 20-25 হাজার টাকা মিনিমাম সরকার থেকে পাইয়া যায়, কিন্তু আমরা তো ওইগুলো পাই নাই। তবু আল্লাহ চালাইছে, তো আমরাও সুন্দর চলছি। দোকানে কোনো বাকি ছিল না, সুন্দর খরচ করছি না, কারণ আপনাদের এটা নৈতিকতা ছিল খুব অফুরন্ত। কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর গ্যাপ রয়ে গেছে। ছাত্ররা যে ওস্তাদকে কি করতে হবে, কতটুকু সম্মান করতে হবে, এই জিনিসটা ছাত্রের কাছে এখন এটা নাই বললে হয়। নাই বললে হয়, এটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। আমরা এখন অবাক হয়ে যাই ছাত্র এবং শিক্ষকরা দেখলে, ছাত্ররা বা কী করে, শিক্ষকরা বা কী করে। আমি এইগুলো আমার বাসায় আমি প্রকাশ করতে পারতেছি না। আমি খুব দুঃখ পাইতেছি, মনে মধ্যে খুব ব্যথা লাগতেছে যে কী ছিলাম, আর এখন ছাত্র শিক্ষক কী হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। বেশ দুঃখজনক। তো সেই অধ্যায়ে তো স্যার আপনার বললে শেষ হবে না। তো আমরা আজকে যেহেতু হঠাৎ পেয়েছি, আপনারও তারা আছে, আপনি এক জায়গায় যাবেন, তো আমরা একটু কথা একটু বলে নিই। আমরা এখন এই মুহূর্তে যেখানে রয়েছি, এই মানে এখানে একটি বটবৃক্ষ রয়েছে, এবং এটি আমাদের শৈশবেও আমরা দেখেছি, এটা আরও ডালপালা বেশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন সেই তুলনায় এটা অনেকটা যেন সংকুচিত। আর এটার বয়স কেমন হতে পারে, বা এটার অবস্থানটা কোথায়, এটার ব্যাপারে আপনি যেহেতু একজন প্রবীণ, প্রাজ্ঞ, বর্ষিয়ান এবং একজন শিক্ষক,
এবং সব বিষয়ে যেহেতু আপনার মানে জানাশোনা রয়েছে, আপনার কাছে কাইন্ডলি একটু আমরা জানতে চাচ্ছি, অবহিত হতে চাচ্ছি যে এই বটবৃক্ষটি বটবৃক্ষটা বলতে গেলে জি বলুন। কি আমার তো আরো বুড়ো হয়ে গেছে, আমি তো অনেকটা বুড়ো হয়ে গেছি, 70 আপ এজ আমার হয়ে চলতেছে, আমার নিয়ার অ্যাবাউট 80 ইয়ার্স। কিন্তু আমরা ছোটকাল থেকে বট গাছটা যেই সময় তখন এটা যৌবনকাল ছিল, প্রতি ডালপালা চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, অনেক পাখালি এখানে থাকতো, কিচির মিচির আওয়াজ আমরা শুনতে পাইতাম। কিন্তু এটা বয়সের ভারে নুয়ে পড়েছে, এখন ডালপালা প্রায় নাই, ওইলে একটু দাঁড়িয়ে আছে সাক্ষী হিসাবে। আমার আব্বা ও বলছিল যে গাছটা আমরাও ছোটকালে এতটুকুই দেখছি, তাহলে আমার আব্বার বয়স মনে করেন 90 এইজ, আমার 75, প্রায় 200 ইয়ার্স এটা চলমান। এখন আল্লাহ এটা জীবিত রাখছে। 4 গ্রামের সিঙ্গারিকলা, হারসার, হোসেনপুর এবং খয়রাবাদের মৌজার এটা একটা ত্রিসীমানা বলা যায়, এটা সাক্ষী হিসাবে, কালের সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে। এইটুকুই আমি বলতে পারতেছি। এখন আর পাকুয়াখালী তেমন নাই, পাকুয়াখালীর আশ্রয়স্থলটা চলে গেছে গাছেতে। আরেকটা হলো জমিনে এখন প্রচুর ওষুধ, বিষনাশক, পোকামাকড়, কীটনাশক ওষুধ প্রয়োগ করে, যার ফলে পাকুয়াখালী নাই বললেই হয়। আগে কিন্তু পাখির ডাকে জায়গাটা খুব, দুপুর টাইমে রোদ উঠলে পাখি এখানে আশ্রয় নিত, খুব মজা লাগে। আমরা নিজে বৈশা চাদর বিষয়ে বা খড় বিষয়ে শুয়ে থাকতাম, পাখির কিচির মিচির আওয়াজ আমার কাছে খুব মজা লাগতো। কিন্তু এখন কিন্তু এগুলো নাই, সব হারিয়ে গেছে আমাদের কাছে। এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাহলে এই যে আমরা যেটা উপভোগ করেছি, আপনারা যেটা করেছেন, আমরা এটা রেশ মাত্র পেয়েছিলাম, আর এখন তো একেবারে প্রায় শেষ, নেই মাত্র। এখন ওই প্রাকৃতিক যে একটা আনন্দ, প্রাকৃতিক যে কতগুলি দৃশ্যে মানুষের মনে আনন্দ হতো, এখন কিন্তু এগুলো নেই। এখন চলে গেছে ঘরের ভিতরে, টিভির ভিতরে, মোবাইলের ভিতরে, ফেসবুকে। এগুলো তো আমাদেরকে শেষ করে ফেলেছে, আমাদেরকে যন্ত্র এবং রোবটে রূপান্তরিত করেছে। আমরা একবারে ঘরে বসে গেছি আর কি, অনেকটা প্রাকৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বললেই হয়। এই লক্ষণ তো অত্যন্ত আশঙ্কাজনক স্যার, এটা তো আমাদেরকে একেবারে ধ্বংসের মধ্যে, মানে আমাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবে। এই যে লাভ অফ নেচার, এই ইয়াটা এখন নাই আর কি, পরিষ্কার কথা। লাভ অফ নেচার আগে আমি বলছিলাম যে আগে ধানের মাঠ, এখন তো সোনালী মাঠ, ঠিক আছে, আগে ধানের মাঠে কনক তারা, নাজির শাহ, বিভিন্ন ধান ছিল। আচ্ছা স্যার, এই যে ধানটা এখানে আমার পেছনে দেখা যাচ্ছে, এই ধানটা একটু কালচে রঙের, এটা হলো কালো জিরা বলা হয় আমাদের দেশে। এই ধানটার নাম কি স্যার? কালো জিরা। কালো জিরা, কালো ধানটা, কালো। আগের ওই দেশীয় যে ধানটা, সেটা এগুলা নাই, নাই, না, না। এটা কিভাবে কখন হারিয়ে গেল? এটা দেশীয় ধান না, পোকামাকড় আক্রমণ করতে বেশি, কিন্তু যে ফলনটা হয়তো পরিমাণে কম ছিল, দেশের চাহিদা মিটাতে পারতেছে না, যার কারণে সরকার ধান গবেষণা কেন্দ্র এগুলো আবার পরিবর্তন করে নতুন জাতের হাইব্রিড ধান ব্যবহার করতেছে এবং ধান ফলন, যার কারণে এইসব ধানগুলো আবার পোকামাকড় আক্রমণ করে করতেছে। সেই জন্যই পোকামাকড়কে ধ্বংসের জন্য ওষুধের ধ্বংসের কারণে প্রাকৃতিক কিছু পশু পাখালি এগুলো চলে গেছে, আর আশ্রয়স্থল নাই। গাছ যেই নির্বিল জায়গায় ছিল, গাছে ওই ধানগুলোর ভাত তো বেশ সুস্বাদু ছিল, সুস্বাদু ছিল এবং খাওয়া খুব মজা ছিল। যদিও উৎপাদন কমে, খাওয়ার দিক দিয়ে ভালো ছিল। আর এখন এই ধান হওয়াতে, আগে তো ওই ধান, আগে ওই যে যন্ত্র আসে গেল, এখন তো কলে ছাটা, মেশিনে ধান ছাটা করা হয়, যার কারণে ডেকি নাই। আগে তো দেশীয় পদ্ধতিতে ধান চাল করা হয়েছে এবং ওইগুলোর মধ্যে একটা উপরে একটা আবরণ থাকতো, আংশিক কিছু যাইতো, কিন্তু ওই ভাতটা একটু লালচে ধরনের বা একটু কালচে ধরনের হইতো এবং এটার মধ্যে ভিটামিন বি থাকতো। কিন্তু এখন তো ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য নাই, যার কারণে বিভিন্ন রোগে খাইয়া পেট পুরায়, কিন্তু তার দেহের কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতা না, এটা অনেকটা। যেমন মনে করেন, আমি আমার লাইফে 39 বছর আমি স্কুলে করছি, আমার কোনোদিন মনে পড়ে না যে আমি সর্দি কাশির জন্য, পেটে ওষুধের জন্য আমি স্কুল বন্ধ করছি, এরকম আমার লাইফে নাই, টোটালি নেই, দরখাস্ত নেই। কিন্তু এখন তো ধরতে সর্দি কাশি, জ্বর, হাত ব্যথা, পাও ব্যথা, এই সেই অনেক কিছু, ডায়াবেটিস, অনেক রোগে মানুষ আক্রান্ত হয়ে গেছে। কিন্তু তখন এত রোগ ছিল না, আমরা স্বাভাবিক অবস্থায় থাকতাম, জীবনযাপন করতাম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে খুব বেশি ছিল, এখনও আছে। এখনও আমি মনে করি যে আমি অনেকটা সুস্থ, বা বর্তমানের প্রজন্মের তুলনায় আমি খুব ভালো আছি, সুস্থ আছি আমার মনে হয়। তো স্যার, আপনাকে অশেষ ভাগ্যে আজকে হঠাৎ দেখা পেলাম, কখনো ভাবিনি যে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। আপনার সঙ্গে দেখা হয়ে আমাদের এই অনুষ্ঠান বেশ ঋদ্ধ হলো। আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আই উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।